হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ভিডিওতে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বিতীয় ভিডিওতে এসেছি এবং এই ভিডিওতে আমরা কিছু বিভাজ্যতা এবং গুণিতক সংক্রান্ত কিছু প্রশ্নকে নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই এই গাণিতিক আরোহণ তত্ত্বের যে পদ্ধতিটি আমাকে শেখাচ্ছে, অর্থাৎ কোনো একটি গাণিতিক বিবৃতিকে সঠিক কি ভুল সেটি প্রমাণ করতে এই যে পদ্ধতিটি ইউজ করা হয় সেটি কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি বা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি। যদি আমরা একটি মনে করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে কোনো একটি গাণিতিক স্টেটমেন্টকে প্রুভ করতে গেলে এই গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা আমাকে তিনটি পদ্ধতিকে ধরে কাজ করতে হয়। কি পদ্ধতি? প্রথম পদ্ধতি হচ্ছে বেসিক স্টেপ বা ভিত্তি স্তর বলা হয়ে থাকে, যেক্ষেত্রে আমরা সেই গাণিতিক বিবৃতিটিকে n = 1 অর্থাৎ 1-এর জন্য সত্য কিনা প্রমাণ করে আমরা দেখব। যদি সেটি সত্য হয় তাহলে আমরা দ্বিতীয় স্টেপে এসে পৌঁছাবো। যদি 1-এর জন্য সত্য না হয় তাহলে কিন্তু দ্বিতীয় স্টেপে আসার কোনো প্রয়োজনই নেই। প্রথমে আমরা দেখবো যেটি 1-এর জন্য সত্য কিনা, তারপর আমরা দ্বিতীয় স্টেপ আসবো যেটিকে বলা হয় ইন্ডাকশন হাইপোথেসিস বা আরোহ প্রকল্প। এই প্রকল্পে আমরা ধরে নেব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ npm সত্য। আর তৃতীয় স্টেপে আমরা দেখব যে ইন্ডাকশন স্টেপ, অর্থাৎ এক্ষেত্রে আমরা pm সত্য ধরে নিয়ে আমরা pm+1কে সত্য বলে প্রমাণ করব, অর্থাৎ mতম পদকে পরের পদটিও সত্য বলে আমরা প্রমাণ যদি করতে পারি তাহলে সেই গাণিতিক বিবৃতিটি সত্য বলে আমরা লিখতে পারি। আমরা এক্ষেত্রে আরেকটি পদ্ধতিও তোমাদেরকে বলেছিলাম যে TAPE, একে আমরা এইভাবে সহজভাবে মনে রাখতে পারি যে টি ফর, আমি বলেছিলাম টেস্ট করতে হবে আমাকে সেই গাণিতিক বিবৃতিটি n = 1 এর জন্য সত্য কিনা। যদি সত্য হয় তাহলে অ্যাজিউম করে নিতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে যে সেই বিবৃতিটি n = m এর জন্য সত্য। আর যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে প্রুফ করতে হবে যে n = m+1 এর জন্য বিবৃতিটি সত্য। আর যদি তাও হয়ে থাকে তাহলে আমি এক্সপ্লেন করতে পারি যে হ্যাঁ, যখন আমার n = 1 এর জন্য গাণিতিক বিবৃতিটি সত্য এবং n = m এর জন্য গাণিতিক বিবৃতিটি সত্য ধরে আমরা প্রমাণ করতে পারলাম যে n = m+1ও সত্য, তাহলে আমরা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বারা বা এই পদ্ধতির দ্বারা আমরা বলতে পারি সেই বিবৃতিটি সত্য। এখানে আমরা এক্সপ্লেনেশনে আসবে। এবার আমরা পূর্বে যে 4-5টি আমরা কোশ্চেন আগের ভিডিওতে তুলেছিলাম সেটির শেষে আমরা একটি কোশ্চেনকে আমরা বলেছিলাম যে বাড়িতে করে নিও। সেখান থেকে আমরা শুরু করব আজকের ভিডিও বা কোশ্চেন সলভ করার পদ্ধতিটা, প্রসেস। এখন দেখো, আমাকে খুব সহজ একটি কোশ্চেন আমাকে বলেছিল 1 + 3 + 5 + 2n-1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অড নাম্বারগুলির যোগফল সবসময়, এখানে n ন্যাচারাল নাম্বার, অড নাম্বারগুলির যোগফল সবসময় n² হয়ে থাকে, অর্থাৎ সেই সংখ্যাটির বর্গ হয়ে থাকে। এখন এই গাণিতিক বিবৃতি যেটি আমাকে দেওয়া হয়েছে সেটি সত্য কিনা প্রমাণ করব কি করে? সর্বপ্রথম আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে আমি দেখব এই গাণিতিক বিবৃতিটা n = 1 এর জন্য সত্য কিনা, তার অর্থ হচ্ছে p1 সত্য কিনা। আর আমি বলেছি লেফট হ্যান্ড সাইডে যখন আমাকে এরকম পদ দিয়ে যোগফল আকারে থাকবে তখন আমি p1 কথার অর্থ হচ্ছে প্রথম পদকেই কিন্তু বলবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমার n = 1 কথার অর্থ হচ্ছে প্রথম পদকে বলছে, অর্থাৎ 1-এর কথা বলা হচ্ছে। রাইট হ্যান্ড সাইডে আমাকে যখন একটি বিবৃতি দেওয়া থাকবে, রাইট হ্যান্ড সাইডে n² কথার অর্থ হচ্ছে n এর জায়গায় আমি 1কে পুট করব, তাহলে 1² মানে হচ্ছে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে যখন n = 1। তাহলে আমরা প্রথম স্টেপ কিন্তু পার হয়ে গেলাম। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপে আমি দেখব যে আমি ধরে নেব n = m এর জন্য সত্য, বিবৃতিটি সত্য। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে বামপক্ষে mতম পদ 1 3 + 5 + ... আমি কি করব, n এর জায়গায় m বসিয়ে দেবো, অর্থাৎ 2m-1 তম পদকে n করব। আমি কি করব, এখানে বাম পক্ষে m এর জায়গায় n এর জায়গায় শুধু m বসিয়ে দেব, প্লাস m এর জায়গায় আবার এখানেও আমরা ডান পক্ষেও n এর জায়গায় আমরা m বসিয়ে দেব। তাহলে এখন যে বিবৃতিটি পেলাম এটা কিন্তু সত্য আমরা ধরে নিলাম। তাহলে তারপরে আমরা কি করব, আমাকে প্রমাণ করতে হবে। থার্ড স্টেপে কি? থার্ড স্টেপে আমাকে প্রুভ করতে হবে যে n = m+1 এর জন্য সত্য
সত্য এটি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তার অর্থ কি? আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে পি ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য। তার অর্থ হচ্ছে বাম পক্ষে আমাকে ঠিক এইটি আসবে প্লাস ডট ডট ডট, আমি চোখ বুঝে এমতম পদ পর্যন্ত লিখে দেব। আমার এমতম পদ এখান থেকে এতদূর পর্যন্ত এমতম পদ আমি লিখে দিলাম। তার পরের টার্মটি এম প্লাস ওয়ান কথার অর্থ কি? এম প্লাস ওয়ান কথার অর্থ হচ্ছে এমতম পদ, তার পরের টার্ম এম প্লাস ওয়ান মানে কি? এম পরের পদটি পর্যন্ত। এখন পরের পদটি নিশ্চয়, এর পরের পদটি নিশ্চয়ই এম প্লাস ওয়ানতম পদ, সেটি কী হবে? আমরা এই এমের জায়গায় এম প্লাস ওয়ান পুট করবো, অর্থাৎ আমি 2 ইন্টু এমের জায়গায় এম প্লাস ওয়ান যদি পুট করি তাহলে ঠিক এরকম একটি পজিশন আসবে, মাইনাস ওয়ান যেরকম ছোটো সেরকম থাকলেও। ডান পক্ষেও আমরা কী করবো? এমের জায়গায় এম প্লাস ওয়ান পুট করব। এখন যেটি আমরা লিখলাম সেটি কিন্তু আমাকে বলে দেওয়া হয়নি, সেটা আমাকে প্রমাণ করতে হবে। এই বিবৃতিটি কি আমাকে প্রমাণ করতে হবে যে সত্য। আমরা কি করব? প্রথমে দেখো, লক্ষ্য করো এই যে অংশটুকু, আবার লক্ষ্য করে দেখো এই যে অংশটুকু, এটির মান কিন্তু আমি অলরেডি এম স্কোয়ার ধরে বসে আছি, তাই না? ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা শুরু করি, আমরা যদি বাম পক্ষ থেকে স্টার্ট করি এবং ডান পক্ষে প্রমাণ করতে পারছি কিনা, ডান পক্ষে যেটা সেটা প্রমাণ করতে পারছি কিনা দেখার জন্য, তাহলে আমরা সর্বপ্রথমে এই অংশটি তুলে নিচ্ছি 1 + 3 + 5 মানে বাম পক্ষ আমি তুলে নিচ্ছি, যেটি আছে একদম চোখ বুঝে। আর এই অংশটিকে একটু সুন্দরভাবে লিখে নিচ্ছি, 2 দিয়ে ভিতরে যদি গুণ করি 2m প্লাস 1 হয়ে যাবে। দেখো 2 - 1 অর্থাৎ প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা বাম পক্ষ। এখন এই বাম পক্ষে আমি এইটুকু অংশে, বারবার বললাম এইটুকু অংশের মান আমি জানি, সেটি হচ্ছে এম স্কোয়ার। তাহলে এইটুকু অংশের জন্য আমি এম স্কোয়ার লিখে দিতে পারি, প্লাস 2m প্লাস 1 কিন্তু পড়ে আছে। দেখো খুব ইজিলি এত ছোট্ট একটি অঙ্ক একটু চলে এলো। দেখো 2 ইন্টু এম ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই আকারে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটিকে এম প্লাস 1-এর হোল স্কোয়ার লিখতে আমার কোনোরূপ ডাউট থাকার কোনো জায়গা নেই, আর যেটি কিন্তু অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইডকেই বলা হচ্ছে। তাহলে আমি দেখো খুব ইজিলি ছোট্ট একটি অঙ্ক, যেখানে আমরা দেখলাম যে n = 1-এর জন্য বিবৃতিটি সত্য। তারপর আমরা আবারও দেখলাম যে এটি n = 1-এর জন্য সত্য। তারপর আমরা দ্বিতীয়টি ধরলাম n = m-এর জন্য, শুধু ধরে আমি প্রমাণ করে ফেললাম যে n = m প্লাস 1-এর জন্য সত্য। আর সেটি যখন প্রমাণ করে ফেলেছি তখন আমরা বলতে পারি, এই সব কিছু যখন হলো তার অর্থ গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে আমি বলতে পারি যে এই গাণিতিক স্টেটমেন্টটি কিন্তু একদম সত্য একটি ঘটনা। ঠিক আছে, এবার তাহলে আমরা পরের কোশ্চেন দেখি, যেটি আমরা বলেছিলাম। আমাকে কোশ্চেনটিতে বলেছে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো n × n + 1 × n + 5 সবসময় 3-এর গুণিতক। 3-এর গুণিতক অর্থ কি? মানে এমন সংখ্যা যদি 3-এর নামতাতে আসে, অর্থাৎ ধরো 12 তুমি 3-এর নামতাতে পাচ্ছ 3 × 4 = 12, বা 36 তুমি 3-এর নামতাতে পাচ্ছ 3 × 12 = 36, অর্থাৎ 3-এর নামতাতে থাকবে, তাহলেই সেটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। অথবা আমি এটাও বলতে পারি যে 3 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাকেও তুমি বলতে পারো, মানে 3 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাকেও তুমি বলতে পারো। তাহলে এই সংখ্যাকে 3 দ্বারা গুণিতক, 3-এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য, বিষয়টি ঠিক একই কথাকেই আমাকে ইঙ্গিত করছে। তাহলে আমরা এটি প্রমাণ করতে গিয়ে আমরা কি করব? আমরা সর্বপ্রথমে দেখব যে n = 1-এর জন্য সত্য কিনা, ফার্স্ট স্টেপ, তাই না? তাহলে আমরা n-এর জায়গায় বসিয়ে দিই। আমাদের এখানে কিন্তু আর বাম পক্ষে কোনো ধাপ নেই, এখানে একটি স্টেটমেন্ট আছে n × n + 1 × n + 5, সেটি 3-এর দ্বারা এই 3-এর গুণিতক কিনা আমাকে দেখতে হবে। তাহলে n-এর জায়গায় যদি 1 আমি বসিয়ে দিই, কী পাচ্ছি? 1 × 1 + 1 × 1 + 5। আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে কি আসছে, লেফট হ্যান্ড সাইড তো কিছু নেই, আমি দেখতে পাচ্ছি এর উত্তর কি হচ্ছে 1 × 2 × 6, অর্থাৎ 6 × 2 = 12। 6 × 12কে আমি লিখতে পারি 3 × 4 = 12, অর্থাৎ 3-এর গুণিতক আকারে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে n = 1-এর জন্য এই গাণিতিক বিবৃতিটি একদম সত্য, হ্যাঁ, যে এটি 3 দ্বারা গুণিতক, 3-এর গুণিতক। এখন n = m-এর দ্বারা আমি সত্য ধরে নিই, তার অর্থ হচ্ছে m × m + 1 × m + 5, সেটি কিন্তু কি? সেটিও 3 দ্বারা বিভাজ্য হবে, সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এটিকে আমরা ধরে নিলাম, এটি আমরা ধরে নিচ্ছি। তাই যদি হয় তার অর্থ হচ্ছে, যদি ধরো কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ তোমাকে এক্ষুনি বললাম যে 12 3 দ্বারা বিভাজ্য হলে বা 3-এর গুণিতক হলে, তাহলে 3 ইন্টু এইভাবে লিখতে পারি, অর্থাৎ 36কেও যেমন বললাম 3 × 12 = 36, বা 15কে 3 × 5 = 15, 3 × 5 = 15। লক্ষ্য করার বিষয় দেখো
তিন গণিত সামথিং একটি কিছু পাচ্ছি মানে কোনো নাম্বার যদি তিনের গুণিতক হয়ে থাকে তাহলে তিন গণিত কিছু একটা আসছে কিছু যাই হোক না কেন কিছু একটা সংখ্যা আসছে। তাহলে আমরা এই যে এটি যদি তিন দ্বারা গুণিতক হয়ে থাকে তাহলে আমি এক্ষেত্রে আমি একে এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ফাইভ যদি তিন দ্বারা গুণিতক হয়ে থাকে তাহলে ঠিক এইরকম 12, 36, 15 যেরকম করে আমরা লিখেছি সেই অনুসারে তিন গণিত কিছু একটা লিখতে পারি সেই কিছুটা আমি আলফা ধরে নিচ্ছি, অর্থাৎ 3 ইন্টু আলফা আকারে আমি রিপ্রেজেন্ট করতে পারি এই পুরো অংশটিকে, কারণ এই পুরো অংশটি 3 দ্বারা বিভাজ্য। এখন এই আলফা যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, তাহলে সেটা আমি ধরে নিলাম। এবার আমাকে প্রমাণ করতে কী হবে, n ইজ ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে n ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ n ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান যদি বসায় তাহলে সেটিও তিনের গুণিতক হবে। এটি কিন্তু আমাকে এখন প্রমাণ করতে হবে। আমরা কি করব, আমরা প্রথমে আরেকটি কাজ করছি, আমরা এই লাইনের পরে একটু ভেঙে নিচ্ছি। একে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা গুণ করে দিচ্ছি ভেতরে, তাহলে কি পাচ্ছি আমরা এই লাইনের পরে যদি গুণ করে আমরা সাজিয়ে গুছিয়ে নিই তাহলে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এম ইন্টু এম প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 3 আলফা। বাম দিকে যেরকম আছে সেরকম থাকলো। আবার আরও ভেতরে যদি গুণ করি তাহলে পাচ্ছি অর এম কিউব এম স্কোয়ার এম কিউব 5m স্কোয়ার প্লাস 5m ইজ ইকুয়াল টু 3 আলফা অর এম কিউব প্লাস 6m স্কোয়ার প্লাস 5m ইজ ইকুয়াল টু 3 আলফা। এখান থেকে আমরা এম কিউবের মানটিকে আমরা বের করে নিচ্ছি। এম কিউবের মানটি যদি আমরা বের করি তাহলে পাচ্ছি 3 আলফা মাইনাস 6m স্কোয়ার মাইনাস 5m। এটি আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। আমরা এই n ইজ ইকুয়াল টু এমকে সত্য ধরে আমরা এম কিউবের মান কিন্তু বের করে রেখে দিলাম, ঠিক আছে, রাখলাম। কেন রাখলাম বলছি। এখন আমরা কি করবো, এবার নেক্সট স্টেপ যে আমরা যেটি করতে চলেছিলাম বা আগে যে আমরা করবো বলে ভেবেছিলাম যে n ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য কিনা আমরা যাচাই করবো। তাহলে কি করতে হবে, আমরা m এর জায়গায় কিন্তু আমরা m প্লাস ওয়ান বসিয়ে দেবো, অর্থাৎ m প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান প্লাস ওয়ান আবার এম প্লাস ওয়ান প্লাস ফাইভ, ঠিক আছে। এটি 3 দ্বারা বিভাজনকে প্রমাণ করতে হবে। আমি কি করলাম, পরের লাইনে সিম্পলি এম প্লাস ওয়ান আছে থাকলো, একে আমরা এম প্লাস টু লিখতে পারি এবং একে আমরা এম প্লাস 6 লিখতে পারি, ঠিক আছে। আমরা একই রকমভাবে ক্যালকুলেশন করে দিই, আমরা ভেতরে গুণ করে দিই। প্রথমে এই দুটি গুণ করে দিই, তাহলে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 3 মানে 3m প্লাস 2 আর এম প্লাস 6, পরে আবার আমরা ভেতরে যদি গুণ করে দিই তাহলে এম কিউব প্লাস 6m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার প্লাস 18m প্লাস 2m প্লাস 12, ঠিক এরকম একটি আকার কিন্তু পাচ্ছি। আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এম কিউব প্লাস 6m স্কোয়ার 9m স্কোয়ার 9m স্কোয়ার প্লাস 18m 19 20m 20m প্লাস 12, ঠিক এরকম একটি পজিশনে আসছি, ঠিক আছে। এবার আমরা এম কিউবের জায়গায় এম কিউবের যে ভ্যালু 1 নম্বরে আমরা বসেছিলাম সেখান থেকে আমরা মানটি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3 আলফা মাইনাস 6m স্কোয়ার মাইনাস 5m আমরা এম কিউবের জায়গায় বসিয়ে দিলাম, প্লাস 9m স্কোয়ার প্লাস 20m প্লাস 12 অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আমরা 1 নং থেকে এম কিউবের মানটি কিন্তু বসিয়ে দিলাম। যদি তাই বসিয়ে দিই এখন কি পাচ্ছি দেখো, 3 আলফা যেরকম আছে থাকলো, আমরা 6টি থেকে 9টি অর্থাৎ প্লাস 3টে এম কিউব, আর এখানে পাচ্ছি কি 15m প্লাস 12, ঠিক এরকম একটি পজিশনে আসছে। কি আসছে, 3 আলফা প্লাস 3m স্কোয়ার প্লাস 15m প্লাস 12, ঠিক এরকম একটি পজিশনে আসছে। আমরা যদি 3 কমন নিয়ে নিই আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 3 প্লাস আলফা প্লাস এম স্কোয়ার প্লাস 5 3 15 5m প্লাস 4 3 12, ঠিক এরকম একটি পজিশনে আসছে, অর্থাৎ 3 গণিত সামথিং আসছে, 3 গণিত সামথিং কিছু একটি আসছে। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে 3 গণিত সামথিং যখন আসছে তখন এই যে n ইন্টু এম প্লাস ওয়ান এম ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান সেটি 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 3 গণিত কিছু একটি সংখ্যা এসেছে, সেই সংখ্যাটি যাই হোক না কেন সেটি 3-এর গুণিতক আকারে এসেছে। তাহলে আমরা
কী করলাম, সর্বপ্রথমে আমরা যদি বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি যে n = 1 জন্য আমি দেখলাম যে সংখ্যাটি এলো সেটি হচ্ছে 12, যেটি 3-এর গুণিতক আমরা দেখতে পেলাম। আবার যখন আমরা n = m সেটি জন্য আমরা সত্য যখন ধরে নিচ্ছিলাম, তখন স্বাভাবিকভাবে যখন সত্য হবে তখন 3 ইন্টু কিছু একটা গুণাকারে আসবে, কারণ গুণিতকের নিয়ম অনুসারে। তাহলে সেটিকে যখন আমরা ধরে নিলাম এবং এখান থেকে আমরা m³ মানটি কিন্তু বের করে রেখে দিলাম, যেটি আমরা n = m+1 n = m+1 জন্য যখন প্রমাণ করতে যাচ্ছিলাম, তখন প্রত্যেকটি জায়গায় বসানোর পর আমরা এর গুণ করে ক্যালকুলেশন করে m³ জায়গায় m³ ভ্যালু বসালে খুব ইজিলি আমরা সুন্দরভাবে এটি কিন্তু প্রমাণ করতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আশা করছি এই কোশ্চেনটিতে আমাদের কনসেপ্ট যদি কিছু ডাউট থেকে থাকে সেটি ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথমে আমাকে বলেছে যে 2^3n-1 এটিকে যদি আমি pn ধরে নিই, এই বিবৃতিটিকে 2^3n-1 এই বিবৃতিটিকে যদি আমি pn ধরে নিই, তাহলে আমাকে ধরতে হবে এটি 7 দ্বারা বিভাজ্য। আমি কি করব, সর্বপ্রথমে p1 বের করব, যেটি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যেটি হচ্ছে 2^3 × 1 - 1 অর্থাৎ 8 - 1 = 7, যেটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পেলাম p1 সত্য, তাই না? p1 সত্য। এবার p = m সত্য আমাকে ধরে নিতে হবে। তার অর্থ, আমি ধরে নেওয়ার অর্থ হচ্ছে 2^3m-1 7 দ্বারা বিভাজ্য। এটি আমাকে ধরে নিলাম। যদি তাই হয় তাহলে 2^3m-1 = 7 × আলফা লিখতে পারি, আলফার যে কোনো নাম্বার হোক না কেন। যদি এটি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 7 × আলফা আমি কিন্তু লিখতে পারি। এবার এখান থেকে আমরা একটি মান বের করবো। আমরা কি করব, আমরা 2^3m এর মান যদি বের করি তাহলে 7 আলফা + 1 হবে। এটি আমরা 1 নম্বর সমীকরণ নিলাম। আমরা কি করলাম, আমরা একটি সুন্দর একটি মানকে বের করলাম, এর মানটি বের করে রেখে দিলাম। আমাকে এবার কি করতে হবে, আমাকে pm+1 আমাকে সত্য প্রমাণ করতে হবে। তার অর্থ কি, আমাকে প্রমাণ করতে হবে 2^3 × m+1 - 1 এটি সত্য। অর্থাৎ সত্য কথার অর্থ কি, এটি 7 দ্বারা বিভাজ্য, এটি আমাকে দেখাতে হবে। আমরা কি করব, আমরা ডাইরেক্টলি 2^3m+1 - 1কে নিয়ে কাজ করব। কি কাজ করব, আমরা সূচকীয় কনসেপ্টকে ইউজ করব। আমরা এক্ষেত্রে আমরা একে আমরা 3m+3 - 1 লিখতে পারি, তো লিখতে পারি, কারণ আমরা এখানে আমরা সূচকের ভেতরে আমরা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিলাম। তারপর আমরা একে আবার এরকম লিখতে পারি 2^3m × 2³ - 1 এই আকারও তো লিখতে পারি, তাই না? কারণ আমরা জানি যে 2m+n যদি হয়ে থাকে তাহলে তাকে আমি 2m × 2n আকারে লিখতে পারি। আমরা সেই পদ্ধতিতে আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। কেন করলাম, এবার আমরা দেখো, এই যে মানটি আমরা বের করে রেখেছিলাম, এই যে 2m এর যে মানটি আমরা 1 নম্বর সমীকরণে বের করে রেখেছিলাম, সেটি আমরা এখানে পুট করব। যদি তাই পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2^3m এর জায়গায় যদি আমরা সেই মানটি পুট করি তাহলে 7 আলফা + 1 এটি আমরা পুট করে দিলাম, × 2³ একটি আছে থাকলো -1, ঠিক এই আকারে চলে এলো। আমরা কি করলাম, 1 নং থেকে 2^3m এর মান অবশ্যই আমরা এটি পেলাম। এবার দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা যদি এটি ভেতরে গুণ করে দিই তাহলে পাচ্ছি কি 7 আলফা × 2³ + 2³ - 1। ঠিক আছে, এখান পর্যন্ত 7 আলফা × 2³ পর্যন্ত কোনো অসুবিধা নেই। 2³ মানে হচ্ছে 8 - 1। আবার পরের লাইন আমরা লিখতে পারি 7 আলফা × 2³ + 7। উভয় পক্ষে দেখো, দুটি থেকে আমরা 7 কমন নিতে পারি। যদি 7 কমন নিয়ে নিই তাহলে 2³ আলফা + 1 ঠিক এই আকারে কিন্তু চলে আসবে, বা আলফা × 2³ + 1 আকারে চলে আসবে। অর্থাৎ 7 × কিছু চলে এসেছে, অর্থ হচ্ছে যে এটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য। আর এটি কি, এটি অ্যাকচুয়ালি m+1কে নির্ণয় করছে, n = m+1কে নির্ণয় করছে, আর যেটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এইভাবে কিন্তু এই বিভাজ্যতা রিলেটেড অঙ্ক আমরাগুলো করব। খুব সহজ এবং সুন্দরভাবে এগুলো আমরা করতে পারি। যদি আমরা রীতিমতো প্র্যাকটিস করি তাহলে এইগুলি কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে
চলে আসবে। দেখো পরের কোশ্চেনটি সেম একই রকমভাবে আমি যদি স্টেটমেন্টটি ধরে নিই যে Pn এটি একটি স্টেটমেন্ট যেটি হচ্ছে 7n - 2n, ঠিক আছে। এটি আমরা 5 দ্বারা বিভাজন আমাকে প্রমাণ করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, একই রকমভাবে P1 সত্য কিনা প্রমাণ করব। P1 সত্য কথার অর্থ কি, আমরা 7n - 2n, অর্থাৎ n এর জায়গায় আমরা 1 পুট করব। কি পেলাম, 7 - 2 = 5, যেটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলে দিতে পারলাম খুব ইজিলি P1 সত্য, এটি কিন্তু আমরা বলে দিতে পারলাম P1 সত্য। এখন আমরা কি করতে পারি, এখন আমরা Pm সত্য বলে আমরা ধরে নেব। যদি সত্য হয়ে থাকে তাহলে 7n - 2n সেটিও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা ধরে নিলাম। তার অর্থ কি, তার অর্থ হচ্ছে 7n - 2n = 5 ইন্টু কোনো একটি সংখ্যা হয়ে থাকবে। আর এটি থেকে আমরা কি করব, আমরা 7n এর ভ্যালুটি কিন্তু বের করে নেব। যদি বের করি তাহলে ঠিক এইরকম একটি আকার পাচ্ছি, যেটি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার Pm+1 এটি যে 7 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, সেটি আমাকে বের করতে হবে বা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম কথা হচ্ছে Pm+1 কথার অর্থ কি, 7m+1 - 2m+1, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে এটি 5 দ্বারা বিভাজ্য। আমরা একই সূচকীয় নিয়ম অনুসারে আমি 7m × 7 - 2m × 2 লিখতেই পারি। আর এই 7m এর জায়গায় আমি যে মানটি পেয়েছি সেটি কিন্তু বসিয়েও দিতে পারি। যদি বসিয়ে দিই তাহলে সেটি কি পাচ্ছি, সেটি আমরা পরের লাইনে 7m এর জায়গায় 5 আলফা প্লাস 2m × 7 - 2m × 2, ঠিক এরকম একটি পজিশন আসছে। পরের লাইনে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে 5 আলফা থেকে গেল 5 আলফা × 7 প্লাস 7 × 2m - 2 × 2m, ঠিক এরকম আকারে চলে এলো। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম নেই। আমরা এক্ষেত্রে আমরা 5 আলফা × 7 এরকমই থাকলো, প্লাস এখান থেকে দেখো 2টি 2m, 7টি 2m থেকে যদি 2টি 2m যদি মাইনাস হয়ে যায় 5টা 2m থাকবে। এখন আমরা উভয় দুটি জায়গা থেকে আমরা দেখো, আমরা এখন দুটি থেকেই আমরা কিন্তু 5 কমন পেয়ে যাচ্ছি, অর্থাৎ 5 × 5 যদি কমন নিয়ে নিই তাহলে 7 আলফা প্লাস 2m কিন্তু চলে আসছে। ঠিক আছে, 7 আলফা প্লাস 2m আকারে চলে আসছে। যখন এইটি দেখো, লক্ষ্য করে দেখো 5-এর গুণ আকারে আছে, 5 গণিত সামথিং আছে, 5 গণিত সামথিং, অর্থাৎ এই m+1 এর জন্য কিন্তু বিবৃতিটি সত্য, অর্থাৎ m+1 এর জন্য এই সংখ্যামালাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য। এটি আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। এটিও খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি একই রকমভাবে আমরা সলভ করব। কিভাবে করব, প্রথমে p = 1 আমি ধরে নেব যে p = 1 সত্য কিনা দেখব। কি পাচ্ছি, p × 1 মানে হচ্ছে x⁻1 - y⁻1। দেখো তার মানে হচ্ছে x - y, স্বাভাবিকভাবে এই x - y দ্বারা বিভাজ্য, x - y দ্বারা বিভাজ্য, এখানে কোনো ডাউট নেই। অর্থাৎ আমি P1 সত্য কিন্তু পেয়ে গেলাম, P1 সত্য আমি পেয়ে গেছি। আমি ধরে নেব Pm সত্য। যদি Pm সত্য হয় তাহলে x⁻m - y⁻m সত্য হবে। সত্য কথার অর্থ কি, x - y দ্বারা বিভাজ্য হবে। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। এখন যদি তাই হয় তাহলে x⁻m - y⁻m কে আমি x - y ইন্টু কিছু একটি লিখতেই পারি। x - y দ্বারা বিভাজ্য তখন x - y ইন্টু আলফা আকারে লিখলাম। এখন থেকে আমরা x⁻m এর যদি ভ্যালু বের করি তাহলে কি পাচ্ছি, x - y ইন্টু আলফা প্লাস y⁻m, ঠিক এই আকারে কিন্তু চলে এলো। ঠিক আছে, আমি এখান থেকে একটি মান বের করে রেখে দিলাম, কারণ আমরা ইউজ করব। কোথায় ইউজ করব, আমরা Pm+1 সত্য কিনা বা প্রমাণ করতে চাইছি। আর এটি সত্য প্রমাণ করার
অর্থ হচ্ছে আমাকে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটি আমাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য, এটি কিন্তু আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আর যদি দেখাতে হয় তাহলে আমরা কী করবো, আমরা সূচকীয় নিয়ম অনুসারে যেটি করলাম, যাটি করছি আমরা যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই আকারে কিন্তু আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো আমি আবার ক্লিয়ারলি এক্স টু দি পাওয়ার এম এর জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এম এর ভ্যালু 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা এটাই পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই ইন্টু আলফা প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, এটি এক্সের ভ্যালু এক্স টু দি পাওয়ার এম এর ভ্যালু আমি বসিয়ে দিলাম, ইন্টু এক্স একটি আছে থাকলো, কোনো ডাউট নেই, কোনো প্রবলেম নেই, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই যেরকম আছে সেরকমই থেকে গেল। আমরা ভেতরে গুণ করে দিচ্ছি এক্সকে, এবং এক্সকে গুণ করে আমরা যদি লিখে ফেলি তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু আলফা, ঠিক আছে, এক্সকে আমরা ভেতরে গুণ এক্স ইন্টু আলফা প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, আমরা এরপরে আমরা এখানে নিয়ে চলে আসছি, ঠিক আছে, এখানে আমরা করছি উপরের অংশটি করছি যে এই অংশটিকে এই দুটি থেকে দেখো এই দুটি থেকে আমরা ওয়াই টু দি পাওয়ার এম কমন পেতে পারি, ওয়াই টু দি পাওয়ার এম কমন নিতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই থাকলো ইন্টু এক্স আলফা আছে থাকলো প্লাস আমরা ওয়াই টু দি পাওয়ার এম যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে প্রথম পদ থেকে এক্স আর দ্বিতীয় পদ থেকে মাইনাস ওয়াই। দেখো এই ওয়াই টু দি পাওয়ার এম এখান থেকে এবং ওয়াই টু দি পাওয়ার এম এখান থেকে আমরা এই দুটি থেকে আমরা ওয়াই টু দি পাওয়ার এম কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এই এক্স মাইনাস ওয়াই আবার দুটি পদ থেকে কমন পাচ্ছি, ঠিক আছে, সেটি যদি কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু পড়ে কী থাকলো এক্স আলফা প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, ঠিক এই আকারে পড়ে আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ আকারে আছে, যে কোনো কি সংখ্যা হতে পারে, এই সংখ্যাটি যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি এখন পি ইজ ইকুয়াল টু পি এম এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান বা পি এম প্লাস ওয়ান যে মানটি নির্ণয় হলো বা যে মানে পেলাম সেটি এক্স মাইনাস ওয়াই দ্বারা কিন্তু বিভাজ্য, কারণ এক্স মাইনাস ওয়াই ইন্টু সামথিং কিছু চলে এসেছে, মানে এটিকে স্বাভাবিকভাবে যদি তুমি ভাগ করো এক্স মাইনাস ওয়াই দ্বারা তাহলে ভাগ হয়ে যাবে। বিভাজ্য মানে কি, ভাগ করা না, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স আলফা প্লাস ওয়াই যদি পারে এই উপরে যাই থাকুক না কেন সেকে যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করো এটি কেটে যাবে, তাহলে বিভাজ্য অবশ্যই বিভাজ্য, তাহলে এই পুরো অংশটি বিভাজ্য, এই পুরো অংশটি এসছে কোথা থেকে, পি এম প্লাস ওয়ান থেকে তো এসেছে, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এম প্লাস ওয়ানের জন্য এন ইজিক্যাল টু এম প্লাস ওয়ানের জন্য কিন্তু এই সংখ্যামালাটি কিন্তু এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে এটি আমরা প্রমাণ করে ফেললাম যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সর্বদা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। পরের কোশ্চেনটি দেখি, খুব সুন্দর আরেকটি কোশ্চেন। এখানে কি বলা হয়েছে যে গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটি প্রথমটি যদি এন হয় তাহলে পরেরটি কী হবে এন প্লাস ওয়ান হবে, তারপরটি কী হবে এন প্লাস টু হবে, ঠিক আছে, তাদের ঘনের সমষ্টি অর্থাৎ তাদের কিউবের সমষ্টি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম সংখ্যাটি যদি এন হয় দ্বিতীয় সংখ্যাটি হবে এন প্লাস ওয়ান, কারণ পরপর 3টি বলেছে ধনাত্মক সংখ্যার সমষ্টি, এন যদি একটি ধনাত্মক সংখ্যা হয়ে থাকে যে কোনো ধনাত্মক সংখ্যা, এন যদি একটি যে কোনো ধনাত্মক সংখ্যা হয়ে থাকে তাহলে এন প্লাস ওয়ান তো পরেরটা হবে আর তারপরেরটা হবে এন প্লাস টু হবে, ঠিক আছে। তাদের যখন ঘন করব এবং তাদের যোগ করব সেটি কি বলছে, সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে কি বললো, আমাকে এটি বললো, আমাকে যদি এইটি লিখে 9 দ্বারা বিভাজ্য বলাও যা, আমাকে এইটি কথায় বলে দিল, সেটি কথার অর্থও কিন্তু তাই। অর্থাৎ আমাকে যদি কোশ্চেনে ধরো ঘুরিয়ে এটি না বলে এটিই বলে দিল যে এন কিউব প্লাস এন প্লাস ওয়ান হোল কিউব প্লাস এন প্লাস টু তার হোল কিউব এটি 9 দ্বারা বিভাজ্য প্রমাণ করো, সেটি যা অর্থ, আর পরপর 3টি ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি 9 দ্বারা বিভাজ্য সেই অর্থটাও কিন্তু একদম সেম। মানে এখন আমাকে এই যে পি এন এটি আমাকে বলে দিয়েছে সেটি হচ্ছে এন কিউব প্লাস এন প্লাস ওয়ান তার কিউব প্লাস এন প্লাস টু তার কিউব, এটি আমাকে বলে দেওয়া হচ্ছে। এখন আমি পি ওয়ান চেক করব, পি ওয়ান দেখলে আমি দেখতে পাচ্ছি পি ওয়ান কথার অর্থ হচ্ছে 1 কিউব প্লাস 1 প্লাস 1 তার কিউব প্লাস 1 প্লাস 2 তার কিউব, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, অর্থাৎ 27 একে 28, 29 30 31 32 33 34 35 36 হাই হবে 9 দ্বারা বিভাজ্য।
তাহলে প্রথম P1 সত্য আমার প্রমাণ হয়ে গেল। এখন PM সত্য, তার অর্থ হচ্ছে M কিউব প্লাস M প্লাস 1 তার হোল কিউব প্লাস M প্লাস 2 তার হোল কিউব, এটিও কিন্তু সত্য হবে। আর এটি যদি সত্য হয় তার অর্থ হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটি কিন্তু 9 ইন্টু সামথিং হবে, 9 ইন্টু আলফা। আমি ধরে নিচ্ছি এটি 9 দ্বারা বিভাজ্য, মানে এটি 9 ইন্টু আলফা হবে। ঠিক আছে, আমরা এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তুমি বলবে কেন স্যার এখানে M কিউবের ভ্যালু বের করলাম না কেন? আমি বলছি, কারণ এখান থেকে দেখো একটি খুব সহজভাবে তুমি যখন কষতে শুরু করবে PM+1কে যখন তুমি দেখবে, অর্থাৎ PM+1 তোমাকে প্রমাণ করতে হবে। তুমি PM+1কে যখন দেখবে তখন দেখতে পাবে তুমি কীরকম, যে M+1 এর কিউব প্লাস এই M এর জায়গায় যদি M+1 বসাই, প্রথমে আমি এই M এর জায়গায় M+1 বসালাম, তাহলে সেটি হলো M+1 কিউব। এই M এর যদি আমি বসাই M+1 +1 আছে তার কিউব, প্লাস এই M এর জায়গায় যদি আমি M+1 বসাই তাহলে M+1 +2 তার কিউব। অর্থাৎ আমরা ভালোভাবে লিখলে M+1 কিউব প্লাস M+2 কিউব প্লাস M+3 কিউব, এটি আমাকে 9 দ্বারা বিভাজ্য প্রমাণ করে দেখাতে হবে। এখন এটি প্রমাণ করার সময় লক্ষ্য করে দেখো, আমরা যখন এই PM লক্ষ্য করছি তখন দেখতে পাচ্ছি যে কিছু টার্ম আছে, যেমন এই M+1 কিউব M+2 কিউব, এখানেও M+1 M+2 এই দুটি আছে, নেই কি M কিউবটি নেই। তাহলে আমি যদি কোনোরকমভাবে M কিউবকে নিয়ে আনতে পারি তাহলে কিন্তু তার জায়গায় আমি 9 আলফা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করব, আমরা কাজ করি, আমরা যেটি লেখা আছে যে M+1 কিউব, একে আমরা একটু সাজিয়ে গুছিয়ে M কিউব নিজে থেকেই জোর করে নিয়ে আনলাম, আমি নিজে থেকেই ধার করে নিয়ে আনলাম। বাকি পরে কি থাকলো M+1 কিউব প্লাস M+2 কিউব। দেখো লক্ষ্য করে দেখো আমরা কি পেয়ে গেছি, আমরা ঠিক এই আকারটি পাইনি, M কিউব M+1 কিউব M+1 কিউব M+2 কিউব M+2 কিউব, অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণের বাম পক্ষের আকারটি কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমরা এক্সট্রা কি লিখেছি, আমরা M কিউবকে এক্সট্রা লিখেছি, তাহলে আমরা M কিউবকে মাইনাস করে আমরা সমতা বজায় করলাম, অর্থাৎ M কিউব কেটে গেল, একই পজিশন থাকলো, আর বাকি পড়ে থাকলো M+3 তার হোল কিউব। ঠিক এরকম পজিশনে আছে। এখন এই পুরো অংশটির জন্য আমি লিখতে পারি 9 আলফা মাইনাস M কিউব আছে থাকলো প্লাস M+3 তার হোল কিউব। ঠিক এই পজিশনে চলে এসেছে। এখন আমি যদি আর বেশি কিছু কাজ না করে আমি যদি M কিউব থাকলো, আমরা একে A+B হোল কিউবের ভেঙে দিই, তাহলে M কিউব প্লাস 3 ইন্টু M ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3AB স্কোয়ার প্লাস B কিউব, এই আকারে কিন্তু লিখতে পারি। আমরা সুন্দরভাবে যদি দেখে নিই তাহলে 9 আলফা মাইনাস এটি কেটে যাবে, তাহলে প্লাস 3 3 9 M স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9 3 9 27 27 M প্লাস 27, ঠিক এই আকারে চলে আসবে। আমরা 9 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে আলফা প্লাস M স্কোয়ার প্লাস 3M প্লাস 3, ঠিক এই আকারে চলে আসবে। তো 9 গণিত আকারে চলে এসেছে। 9 গণিত আকারে যখন চলে এসেছে তার অর্থ হচ্ছে M+1 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতি ভিন্ন হতে পারে, কেউ ক্যালকুলেশন করে করতে পারো, বা কেউ সাজানো গোছানোর মাধ্যমে সুন্দরভাবে তুমি বিষয়টিকে প্রমাণ করতে পারো, সেটা তোমার নিজের ব্যাপার, বা নিজের মানে প্র্যাকটিসের ওপর তোমার নির্ভর করছে, কে কীরকমভাবে প্র্যাকটিস করবে, কে কীরকমভাবে এটি সলভ করবে। কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের এই অঙ্ক কোশ্চেনগুলি করার সময় একটি মাথায় রাখবো, আমরা P1 সত্য প্রথমে প্রমাণ করব, এবং PM সেটি অর্থাৎ N = M এর জন্য সত্য ধরে সেখান থেকে কিছু একটি সম্পর্ক তৈরি করব বা খুঁজে নিয়ে আমরা M+1 যখন বের করব সেখানে সেটিকে ইউজ করব এবং আমাদের যে গাণিতিক বিবৃতিটি দিয়েছে সেটি সত্য প্রমাণ করার চেষ্টা করব। আর এইভাবে কিন্তু এই বিভাজ্যতা বা গুণিতক সংক্রান্ত আমাদের কোশ্চেনগুলি সলভ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোথাও ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্টস করো। আমরা নেক্সট ভিডিওতে সেটি বোঝাবার বা সেটিকে আবার সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।